আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। 15 বছরের গুমের অভিযোগে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। দিন রাত বুঝতে পারতাম না, আমি চোখ বাধা অবস্থায় বুঝতে পারছি আমাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমি মনে করলাম আমাকে মেরে ফেলা হয়। 2016 সালে মিরপুরের নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে। দীর্ঘ 8 বছর তাকে গুম করে রাখা হয়। এভাবে দীর্ঘ 8টি বছর কেটে যায়, আমি সূর্য দেখিনি। আরমানের মতো গুম হওয়া 11টি পরিবারের সদস্যরা অভিযোগ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। লজ্জা, একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে। র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে বলপূর্বক গুম, হত্যার ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এসব ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চান চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদের মধ্যে জিয়াউল আহসান এরই মধ্যে কারাগারে আছেন। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে 1676টি গুমের অভিযোগ গুম কমিশনে জমা পড়ে। এর মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তিনি বলেন, অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিশন। স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে বিডিআর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রকাশ করার ব্যাপারে আশাবাদী তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সালটি 2009, 25 ও 26 ফেব্রুয়ারি ইতিহাসে ঘটে যাওয়া এক নির্মম হত্যাযজ্ঞের নাম বিডিআর বিদ্রোহ। সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় হঠাৎ যেন নেমেছিল কালো মেঘের ঘন ছায়া। 2 দিনের অপারেশন ডালভাতের দোহাই দিয়ে 57 সেনা অফিসারের করুণ পরিণতি। নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরলেন 55 জন। আমার বাচ্চাদের, আমার ফ্যামিলিদেরকে তারা কাপড় চাপড়ে এক কাপড়ে টানতে টানতে নিয়ে আসছে। রেসিস সরকার দ্বারা প্রতারিত হতে 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 আমরা হতাশ হয়ে গেছি। হত্যাযজ্ঞ তদন্তে গত 24 ডিসেম্বর গঠন করা হয় 7 সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প, তাদের আক্ষেপ এখনো সঠিক বিচার না পাওয়ার। যারা নেপথ্যে ছিলেন তাদের চেহারাটাও যেন বের হয়ে আসে। আমাদের কোর্সমেটরা কখন আমাদের পাশে দাঁড়াননি। শহীদ পরিবারের সন্তানদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশিত হোক সত্য ঘটনা, বিচার হোক দোষীদের। আসলে যারা দোষী তারাও আসলে ছাড় পেয়ে গেল, সেটা কিন্তু আসলে মেনে নেওয়া হবে না। স্বাধীন তদন্ত কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। ভারত সরকারের অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হবে বলে জানান কমিশন প্রধান ফজলুর রহমান। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে
হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বিডিআর বিদ্রোহে ভারত জড়িত এমন ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা দাখিল করার আহ্বান জানায় তদন্ত কমিশন। ভারত জড়িত বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দুর্নীতির অভিযোগ থাকা শেখ হাসিনা সহ পরিবারের অন্যদেরকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই দুদকে তলব করা হবে, তবে হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধেও অন্তত 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। সে অনুযায়ী কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। গেল 17 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি হাইকোর্টের 12 বিচারপতিকে বিচার কাজে থেকে বিরত রাখার নির্দেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যা 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। কাল রাত 10টায় এই এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে তিনি লন্ডনে ক্লিনিকে ভর্তি হবেন। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন। তিনি বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম জিয়া। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যেদিন রায় হয়েছিল সেদিন পায়ে হেঁটে আদালতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 1 বছর পরই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় হুইল চেয়ারে করে। তারপর যতই সময় গড়িয়েছে ততই স্বাস্থ্যের অবনতি হয়েছে বেগম জিয়ার, যার পরিপ্রেক্ষিতে 2021 সালের 10 মার্চ থেকে মাঝে মাঝেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বিএনপির পক্ষ থেকে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের কাছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ও শারীরিক বাস্তবতা বিবেচনায় বেগম জিয়ার বিদেশ যাত্রা নিশ্চিত হলো। মঙ্গলবার রাত 10টায় কাতার আমিরের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সঙ্গে থাকবেন 6 সদস্যের চিকিৎসক দল। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুরের স্ত্রী শামেলা রহমান, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুস সাত্তার সহ বেগম জিয়ার সহযোগীরাও সঙ্গী হবেন। যুক্তরাজ্যে পৌঁছেই সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে, যেখানে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন চিকিৎসার সার্বিক দিক তুলে ধরেন। সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 চিকিৎসক ঢাকায় এসে বেগম জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তাকে জন হপকিন্স হাসপাতালেও নেওয়া হতে পারে বলে জানান ডাক্তার জাহিদ। বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম জিয়া। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। ফেরার পথে পবিত্র উমরাহ পালনে সৌদি আরব যেতে পারেন বেগম জিয়া। আর লন্ডন পৌঁছার পর দীর্ঘ 7 বছর পর দেখা হবে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে। খান আলামিন, RTV, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় স্থায়ী কমিটির সভা। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে জরুরি আলোচনা করতে এই বৈঠকে ডাকেন তারেক রহমান। রাতে তিনি রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, ডক্টর এজএম জাহিদ হোসেন সহ স্থানীয় কমিটির সদস্যরা। এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার আগে বৈঠকটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে খুনি হাসিনার তৈরি করা সিস্টেমগুলোর সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক দলগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষণার জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ফরিদপুরে আয়োজন করা হয় ছাত্র সমাবেশের। সমাবেশে যুক্ত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। এ সময় উপস্থিত ছাত্র আন্দোলনে ফরিদপুরের 8 জন শহীদ ও আহতদের খোঁজ খবর নেন তারা। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার পতনের পর দৃশ্যমান কোনো বিচার হয়নি। নির্বাচনের আগে অবশ্যই অন্তর্বর্তী সরকারকে এসবের বিচার করতে হবে। এই সময় রাজনৈতিক দলগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান হাসনাত। আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে, তবে তার পূর্বে খুনি হাসিনার তৈরি করা সিস্টেমগুলো সংস্কার করতে হবে। বিগত 16 বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখে ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি, কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছি। এ সময় সার্জিস আরো বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সংবিধানে গুরুত্বপূর্ণ জায়গা দিতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। সমাবেশে ছাত্র আন্দোলনে ফরিদপুরবাসীর অবদানকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। জনতা দেখিয়ে দিয়েছে। ইমরুল কায়েস, RTV। শুধু শেখ হাসিনা নয়, দুর্নীতির মাধ্যমে পুরো শেখ পরিবারের কপাল বদলেছে, অথচ জনগণ ভুগেছে বলে মন্তব্য করলেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত শুদ্ধি সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেশ পিছিয়ে থাকার জন্য দুঃশাসন ও দুর্নীতিকে দায়ী করেন ডাক্তার শফিক। মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী উত্তরে জামায়াতের আমির সেলিম উদ্দিন। আমরা পারি না। নাগরিক সুবিধা ইনশাআল্লাহ রোধ করবে। জুডিশিয়াল কিলিং করে তারা আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। এ পর্যন্ত শহীদ 826 এবং 11,000 আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রেল ভবনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্থিক সহায়তা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, তালিকায় বাদ পড়াদের আবেদন করতে হবে 31 জানুয়ারির মধ্যে। তালিকা থেকে যারা এখন পর্যন্ত বাদ পড়েছে তারা আগামী 31 জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন করে আবেদনের প্রেক্ষিতে তারা নামটি অন্তর্ভুক্ত করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মূলত সরকারি একটি প্রতিষ্ঠান। সরকারের জায়গা থেকে তারা আজীবন এই সুযোগ সুবিধা সম্মাননাটা ভোগ করবেন, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। গণঅভ্যুত্থান অধিদপ্তরটা প্রক্রিয়াধীন, তো এটা আনুষ্ঠানিকভাবে শুরু হলে তারা এটা নির্ধারণ করবে। দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এই কথা জানালেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকারের কাজের উপর যেন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় এমপিরা অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে সুপারিশ করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর এনআইএলজি মিলনায়তনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে স্থানীয় সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকরা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ ও সংস্কারের জন্য বিভিন্ন মতামত দেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন ভোটার, স্থানীয় সরকার, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। যেসব পলিটিক্যাল পার্টি ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়। লোকাল লেভেলের মতামত হচ্ছে তারা বলতে চাচ্ছে এটা একটা শূন্যতার মধ্যে আমরা আছি, আমাদের সেবা পাচ্ছি না, আমরা কার কাছে যাবো সেটা বুঝতে পারছি না, যার ফলে এখন লোকাল নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় করেছে সরকার। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কাছাকাছি সময় হলে এর খরচ 4 গুণ কমে যাবে। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন। ওটাই ডিভিশন করলেন একদিন, 2 ডিভিশন একদিন, 2 ডিভিশন একদিন স্ট্যাগার্ড করলো 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। স্থানীয় সরকারের প্রকল্পগুলোতে প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় এমপিরা যেন নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে সুপারিশ করবে কমিশন। কনসালটেটিভ ভূমিকা থাকবে কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না, ওই ভূমিকা থাকবে না। লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাজার একটু জোর থাকতে হবে। তারা যদি সব জিহুজুর হয়, মন্ত্রী সাহেব থাকলে আমার সাথে আমি প্রজেক্ট পাচ্ছি, আমার সুবিধা হবে, আর সেই জন্য আমি এই লাইসেন্সটা ব্যবহার করে মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক করবো, এমপি সাহেবের, তাহলে তো আপনি পারবেন না। এটা বিভিন্ন পৌরসভায় 1-1.5 বছর ধরে থাকা বকেয়া বেতন পরিশোধ করা প্রয়োজন বলে মনে করেন কমিশন। নারী জনপ্রতিনিধিদের কাজ করার স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করবে কমিশন। সেই জন্য আপনার কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকতে হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৭৬,৫০,০০০ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। দুপুরে কোম্পানির প্রধান কার্যালয় বৃহত্তর ঢাকা এরিয়ার উদ্যোগে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় গ্রাহক মৃত মোহাম্মদ মুজিবুর রহমানের স্ত্রী রুবি আফরোজের কাছে চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। বীমা দাবি চেক পেয়ে ন্যাশনাল লাইফের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রাহক মুজিবুর রহমানের স্ত্রী। সভায় কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহারউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের যে কোনো শাখা থেকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করতে পারবেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। জানুয়ারির শেষ নাগাদ ঢাকা ব্যাংক মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও দেশের যে কোনো স্থান থেকে ফি ও কর পরিশোধ করতে পারবেন। রবিবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল বাকির এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ঢাকা ব্যাংক পিএলসি ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।